নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। প্রায় 25 ঘন্টা পর ট্র্যাকে ফিরল পরিষেবা। মেমো লগবুক জমা পড়েছে, তদন্ত সাপেক্ষ। দুর্ঘটনার প্রাথমিক কারণ যা জানা যাচ্ছে, চালকের অর্থাৎ মালগাড়ির চালকের সিগন্যাল না মানা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই মর্মান্তিক দুর্ঘটনা কি মনে করালো? রাঙ্গাপানি স্টেশনের আগে অটোমেটিক সিগন্যালের ত্রুটি ছিল, জানিয়েছে রেল। তাই ম্যানুয়াল মেমো নিয়েই যাত্রাপথে এগোয় শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়িটি। তাহলে ভুল কোথায়? কার গাফিলতিতে এই দুর্ঘটনা? তদন্তে রেলওয়ে সুরক্ষা কমিশন। আচমকাই পিছন থেকে সজোরে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। ভয়াবহ মর্মান্তিক পরিস্থিতি। ফিরল করমণ্ডলের দুঃস্বপ্ন। বাক্সের মতো দমদানো বগি, ইঞ্জিনের ওপরে উঠে বগি, কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11। কিভাবে ঘটল দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার বিকেল থেকে রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ রেলওয়ে সুরক্ষা কমিশনের। স্বয়ংক্রিয় সিগন্যালের ত্রুটি ছিল, ইতিমধ্যে স্বীকার করেছে রেল। সেক্ষেত্রে যে নিয়ম মেনে চলা উচিত ছিল মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, তা কি মানা হয়েছিল? ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है। सारी अथॉरिटी जो दी गई है वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है। একতরফাভাবে তাই বলা যাবে না মালগাড়ি চালকের সিগন্যাল না মানার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যে সমস্ত মেমো, রেকর্ড এবং লগবুক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশ্ন উঠেছে পরিকাঠামো ও প্রযুক্তি নিয়েও। বিগত কয়েক বছরের রেল দুর্ঘটনায় বারবার উঠে এসেছে কবচ সুরক্ষার কথা, কিন্তু আসল সময় কেন কাজে আসে না কবচ? দেশের সব মিলিয়ে রেল রুট 69,000 কিলোমিটার, এর মধ্যে মাত্র 1500 কিলোমিটার কবচ সুরক্ষা প্রযুক্তির আওতায়। দুর্ঘটনার জেরে মঙ্গলবারও বাতিল নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সহ 5টি ট্রেন। সোমবার সকালে রাঙ্গাপানি স্টেশন ঢোকার আগে একটা নির্দিষ্ট স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না। এক্ষেত্রে ট্রেন এগিয়ে নিয়ে যেতে চালককে অনুমতি নিতে হয় ম্যানুয়াল মেমোর মাধ্যমে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনুমতি নিয়েছিল, মালগাড়ির চালকও অনুমতি নেয়। তাহলে তারপরও কিভাবে দুর্ঘটনা? কোথায় গলদ? কার ভুলে এত বড় দুর্ঘটনা ঘটল? তা নিয়েই তদন্ত শুরু করেছে রেল। কলকাতা টিভি। দুর্ঘটনা ঘটে গিয়েছে, মৃত্যুর হার, আশঙ্কাজনক অবস্থায় যারা হাসপাতালে ভর্তি, উদ্বেগ তো অবশ্যই রয়েছে। এরকম একটা দুর্ঘটনার পর সেই আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক। তদন্ত শুরু হলে প্রকৃত সত্য সামনে আসবে, কিন্তু প্রকৃত সত্যের সন্ধানে আরো সন্ধান হচ্ছে যে ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কি হচ্ছে রাজ্যে, সেই সন্ধান করতে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় এসেছে। তাই দুটো বিষয়ে বাংলায় খুব সরগরম। এক, এই দুর্ঘটনা, আর দ্বিতীয় দিল্লি থেকে আসা বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, যারা এ রাজ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। গতকাল কোচবিহার গিয়েছিলেন, সন্দেশখালী আজ গিয়েছেন। হঠাৎই দক্ষিণ 24 পরগনায় আজ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সামনে পড়েছেন তারা, এবং প্রকাশ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। কি অবস্থা সেটা নিয়েও আজকে আলোচনার মধ্যে কিন্তু আমি সেই বিষয়টাও রাখছি। আমার সঙ্গে যারা আজকে আলোচনায় এসেছেন বাংলা বলছেতে, আমি একে একে আলাপ করাবো। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন মণিকাঞ্চন পাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি মণিকাঞ্চন বাবু আপনার কাছে। এক তো এই দুর্ঘটনা, যার তদন্তের গতি প্রকৃতি নিয়ে অবশ্যই একটা সন্দেহ থাকাটাই স্বাভাবিক, কারণ গত বছর আমরা যে অবস্থা দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রে, এবার এই দুর্ঘটনা নিয়ে তদন্তের গতি প্রকৃতি এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে যেভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে, বঙ্গ বিজেপির কতটা মুখ পুরল তাতে?
সর্বপ্রথম হাত জোর করে যারা এই দুর্ঘটনায় নিহত আহত হয়েছেন তাদের জন্য আমরা সমব্যথী। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না হয় সেই দিকে নজর রাখা হবে। নাম্বার 2, দুর্ঘটনা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা দেখেছি যে আমার রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান মৃতদেহ নিয়ে কিভাবে দিনের পর দিনে রাজপথে রাজনীতি করে এসেছে, আমরা সেই রাজনীতি করতে চাইছি না। এখানে যেটা কাল থেকে প্রশ্ন বিষয় অনেকগুলোই রয়েছে, তার মধ্যে যেটা বিষয় উঠে এসেছে প্রথমত উত্তরবঙ্গ গত 10-12 দিন ধরে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি নেই, ওখানে বৃষ্টি বেশি হচ্ছে, তার একটা বিষয় ছিল। দ্বিতীয়ত পিছনে যে মালগাড়িটা ছিল ওই সময় যখন বিপর্যস্ত হয়, আমি কাল থেকে কয়েকজন রেল বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানতে পারলাম যে যখন কোনো বিপর্যয় হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন প্রত্যেকটা সিগন্যালই রেড থাকে এবং সেই রেড সিগন্যাল থাকাকালীন সময় কোনো ট্রেনই 10 কিলোমিটারের ঊর্ধ্বে উঠতে পারে না তার গতিবেগ। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে মালগাড়িটি 78 কিলোমিটার বেগে চলছিল। এখানে একটি সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। এই কারণে আমি বলছি না যে ড্রাইভারেরই দোষ, সিগন্যালের দোষ থাকতে পারে, রাস্তার দোষ থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। আবার বলি, আমি দুর্ঘটনা নিয়ে কোনো রাজনীতি করতে চাইছি না এবং এখনও পর্যন্ত আমার রাজনৈতিক দলের কোনো নেতা এসে বলে দেয়নি যে এটা স্যাবোটেজ, এটা অন্য কোনো বিরোধী দল করেছে। আমরা অতীতে দেখেছি যে সাইথিয়ার মতো একটা বিরাট দুর্ঘটনা, যেখানে ট্রেন পুরো ওভারব্রিজের উপরে উঠে গেছিলো, তখনকার রেলমন্ত্রী মমতা ব্যানার্জি এসেই বললো আমরা এটা মনে হচ্ছে সিপিএমের ষড়যন্ত্র, কদিন পর 21শে জুলাই আছে, তো এই কারণে হয়েছে। তো সুতরাং ওই 21শে জুলাইয়ের আশেপাশেই হয়েছিল আর কি। তো সুতরাং আমরা এই মধ্যে পড়তে চাইছি না। ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে করা হয়, দেখব টেকনোলজির অনেক উন্নতি করা হয়েছে। গত পরশুদিন আমরা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ প্রায় সমতল থেকে 359 মিটার দূরে রেল ব্রিজ তৈরি করে বিশ্ব রেকর্ড করেছে আমাদের ভারতবর্ষের ইঞ্জিনিয়ার রেল কর্মীরা। সেই দিকেও আমরা লক্ষ্য রেখেছি। যে বিষয়টা রয়েছে, যেটা আপনি প্রশ্ন তুললেন যে রক্ষা কবচের কাজ শুরু হয়েছে। আমরা অতীতে দেখেছি যে রেলমন্ত্রীরা রেলমন্ত্রী হয় আর জনপ্রিয়তার কারণে বিভিন্ন প্রজেক্ট ঘোষণা করে দেয়, তার বাস্তবায়ন কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে তার কোনো ঠিক নেই। তার এক্সাম্পল হিসাবে আমরা ধরতে পারি যে কলকাতার যে মেট্রোগুলো আজ থেকে কত বছর আগে, 20-22 বছর আগে ঘোষণা করে দিয়ে গেছে, কিন্তু তার বাস্তবায়ন কিন্তু আমাদের বিজেপি সরকার, মোদী সরকার এসে করছে। তার বাস্তবায়ন কিন্তু তার সময়ে করতে পারেনি, অর্থাৎ কোনো টাইম ফ্রেম ছিল না, কারণ তার লক্ষ্য ছিল এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলার দখলে আসা। শুধু মমতা ব্যানার্জি নয়, এর আগে আমরা নীতিশ কুমারকেও দেখেছি, এর আগে রামবিলাস পাসওয়ানকে দেখেছি, এর আগে লালু প্রসাদ যাদবকে দেখেছি। এই বিষয়গুলো রয়েছে। আর একটা বিষয় বারবার বিরোধীরা বলছে যে রেজিগনেশন দেওয়া। আচ্ছা, রেজিগনেশন দিলে যদি এইটা কমে যায়, যে মানুষগুলো মারা গেছে তারা প্রাণ ফিরে পাবে বা আর কোনো দিন ঘটনা ঘটবে না, এরকম হয়েছে? এর আগে তো যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন রেলমন্ত্রী তার রেজিগনেশন দিয়ে দিয়েছে, এটাও উঠে এসেছে। কিন্তু রেজিগনেশন দেওয়ার ফলে তো দুর্ঘটনা কমে যায়নি। আমাদের লক্ষ্য রাখতে হবে যে 1999-2000 সালে, আমি এই কারণে বলছি কারণ আমার এখানে টিএমসি আছে বলে, কংগ্রেস নেই বলে হয়তো তাদের সময়ের কথাও বলতাম, তখন শুধু মমতা ব্যানার্জির প্রায় 2-2.5 বছরে 500-র উপরে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে আজকে দেখুন রেল অ্যাক্সিডেন্ট কত কমে, একটাও রেল অ্যাক্সিডেন্ট কাঙ্ক্ষিত নয়, কিন্তু কতটা কমে এসেছে। আমার প্রশ্নের দ্বিতীয় ভাগটায় আপনি পরে আসবেন, অনেকগুলো বিষয় বলেছেন, তার উত্তরগুলো আমার নেওয়াটা খুবই প্রয়োজনীয়। বৈষ্ণবদা, এক তো উনি বললেন যে এটা নিয়ে রাজনীতি বিজেপি করছে না, যদিও কাল সুকান্ত মজুমদার বেশ কিছু কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ যাওয়া নিয়ে তিনি কথা বলেছেন। দ্বিতীয়, উনি বললেন যে আগেকার যে রেলমন্ত্রীরা তারা নাম কামানোর জন্য বিভিন্ন প্রকল্প দীর্ঘায়িত করতো, সেটা নীতিশ কুমারের কথা বললেন তিনি, মানে সেই সময় রামবিলাস পাসওয়ানের কথা বলেছেন, লালু প্রসাদ যাদবের কথা বলেছেন। হয়তো প্রথম দুটো এখন যে তাদের সঙ্গে শরিকে আছে এটা হয়তো তিনি একটু উজ্জ্বল করে দিয়েছেন। যাই হোক, রেলমন্ত্রক এবারও তারা চেয়েছিল, নীতিশ কুমার এবারও রেলমন্ত্রক চেয়েছিলেন। তাই কোথাও এই সমস্যাটা রেলের নাকি বিজেপির? প্রথমত যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। আমি এই উনি বললেন না রাজনীতি করতে চাই না, অথচ রাজনীতির কথাই বললেন, মানে ব্যাপারটা এরম গিয়ে দাঁড়ালো যে ডোন্ট মাইন্ড বলে মাইন্ডফুল কথা বলা।
প্রথমত উনি যে রাজনীতি করতে চাইছেন এটাই বোঝানো চাইলেন। উনি এই আলোচনাতে মমতা ব্যানার্জি সম্পর্কে মন্তব্য করলেন। যে কোনো বাঙালির কাছে যারা যারা রেলমন্ত্রী হয়েছে ভারতবর্ষে স্বাধীনতার পরে, তাদের মধ্যে রেলমন্ত্রী হিসাবে, সফল রেলমন্ত্রী হিসাবে বাঙালিদের কাছে দুটো নাম আসে, একটা মমতা ব্যানার্জি, একটা বরকত গণিকান্ত চৌধুরী। ওনারা হয়তো ভুলে যেতে পারেন, এটা বাংলার মানুষ জানে। এবার 10 জন মানুষের মৃত্যু হয়েছে। অশ্বিনী বৈষ্ণব জবে থেকে মন্ত্রী হয়েছেন, তারপরে বাংলায় এবং দেশে অনেকগুলো রেল দুর্ঘটনা হয়েছে। স্বাভাবিকভাবেই উনি বলছেন যে পদত্যাগ করলে, তাহলে আমি আমার রাজনৈতিক জীবনে মাধবরাও সিন্ধিয়াকে দেখেছিলাম যে এরকম একটা দুর্ঘটনায় তার দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। এমন দৃষ্টান্ত আছে যেখানে একটা রেলমন্ত্রী থাকাকালীন এই ধরনের বারবার ঘটনা ঘটছে এবং একজন চালক যিনি মৃত তাকে তার উপরে দায় চাপিয়ে দিয়ে ওনারা ওনাদের রেলওয়ে সেফটি করতে পারলেন না, ওনাদের ব্যর্থতাকে আড়াল করলেন। নির্বাচনের ফলাফলে আমি যেতে যাই না, সেটা পরাজিত হয়েছেন, সেটা তো আরেকটা বিষয়। কিন্তু এই যে আপনি বললেন 69,000 কিলোমিটার রেলপথ আছে ভারতবর্ষে, ওনারা 10 বছর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরে এসে আপনার কাছেই আসছি, সঙ্গে থাকবেন বাংলা বলছোতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। বৈষ্ণবদা, আপনি শেষ করবেন। না, আমি আপনাকে যেটা বলছিলাম যে 69,000 কিলোমিটার রেলপথ আপনি বললেন, সেখানে 10 বছর বিজেপি সরকার থাকবার পরেও 15,000-এর সেফটির কথা ওনারা বলছেন। তাহলে 15,000 কিলোমিটার বাদ দিলে যে এত কিলোমিটার বাকি থাকে, তাহলে কি করছেন ওই আমাদের অশ্বিনী বৈষ্ণব? তিনি তারপরে এসে এখানে মৃতদেহ ওইখানে এসে বাইট দিচ্ছে। আজকে একটা কাগজে খবর হয়েছে, একটা প্রথম পাতার খবর, যে সেখানে লেখা আছে উনি যেন রিল করতে ব্যস্ত থাকছেন, ছবি তুলতে ব্যস্ত থাকছেন। একটা রেলমন্ত্রীর কাছে দেশের অনেক প্রথিতযশা মানুষ, প্রথিতযশা রাজনৈতিকবিদরা রেলমন্ত্রী হয়েছেন ভারতবর্ষে। স্বাধীনতার পর থেকে আপনি নামগুলো যদি পরপর লেখেন দেখবেন তারা সব, ইনি কি করছেন? এনার সময় এত বড় বড় ঘটনা ঘটছে, দুর্ঘটনায় মানুষ মৃত্যু হচ্ছে। আজকে রেল চালকের ঘাড়ে দোষ দিচ্ছেন, উনি সেফটি করতে পারলেন না। ওনার যে ট্রেনটা পেছন থেকে গিয়ে আর একটা ট্রেনকে মারলো, সেদিকে ওনার যারা দায়িত্বে ছিলেন তারা কিছু নজর দিতে পারলেন না। ওনারা বলছেন ওনারা কি তদন্ত করবেন, ইনকোয়ারি করবেন, তারপর 3 দিন পরে ওনারা জানতে পারবেন ঘটনাটা কি হয়েছিল। এই হলো রেল দপ্তরের অবস্থা। একদমই খুবই চিন্তার বিষয়। শুভজিৎ, একটা বিষয় গাফিলতিকার, এটা তো বড় প্রশ্নই। দ্বিতীয় হচ্ছে এই যে রেলওয়ে সুরক্ষা কমিশন, রেলের সুরক্ষা নিয়ে তো প্রশ্নটা উঠছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সুরক্ষা কমিশনের কতটা সুরক্ষা দিতে পারবে সেই মানুষদের? দেখো, এই আলোচনাটা রাজনীতি দিয়ে শুরু না হলেও এর মধ্যে রাজনীতি ঢুকবে স্বাভাবিক। তার কারণ আমাদের জীবনের সমস্ত কিছুর মধ্যে রাজনীতি সব কিছুতে জড়িয়ে রয়েছে। আমি এখানে 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। 2022 থেকে 2024 এখন অবধি, জুন মাসে, 2 বছরের মধ্যে, 1.5-2 বছরের মধ্যে এখন অবধি আমি দেখছিলাম 23টা রেল দুর্ঘটনা ঘটেছে। এই 23টা রেল দুর্ঘটনার মধ্যে 371 জন মানুষ মারা গেছে। এবং এর পাশাপাশি আরেকটা তথ্য তুলব যে রেলে এখনও রেল মন্ত্রক এবং সরকারি বিভিন্ন যে নথিপত্র ঘাটলে দেখা যায় এখনও প্রায় 3 লক্ষর মতো ফাঁকা পদ রয়েছে, শূন্য পদ রয়েছে। আমি এই 3টে এই কারণে ড্র করছি, এখানে কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বাইরে গিয়ে একটা মৌলিক জায়গা থেকে বলতে চাই, দেখো রেল হচ্ছে আমাদের দেশের একটা লাইভলিহুড যে সিস্টেম, আমাদের দেশটা চলে কিন্তু রেলের মাধ্যমে, লাইফ লাইন যাকে আমরা সহজ করে বলি। এই লাইফ লাইন যদি সচল না থাকে, এটা যদি ব্যবস্থাপনা ভালো না থাকে, তাহলে সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, রেলকে অ্যাভেল করি, বা আমরা মতো যারা তোমরা যারা অ্যাভেল করো, দেখবে রেলের পরিকাঠামোগত উন্নয়নের কথা এখানে মন্ত্রক বা বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ বা সরকারের পক্ষে বিপক্ষে তারা তুলতে পারে। কিন্তু যদি আক্ষরিক অর্থে রেলের অবস্থা দেখা যায়, যদি দেখো স্লিপার ক্লাসের অবস্থা, যদি এসির অবস্থা দেখো, এখন দেখবে স্লিপার ক্লাসে আগে যারা ওয়েটিং লিস্ট তারা উঠতো, এখন এসিতে উঠে পড়ে ওয়েটিং লিস্টের টিকিট। এর কারণ কি? এর কারণ হচ্ছে নিরাপত্তা 1, 2 হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি।
কিছু হয়তো দু একটা ট্রেন এসছে, হয়তো দুরন্ত এই বন্দে ভারতের মতো ট্রেন এসছে, আরও 4-5টা ট্রেনের নাম বলবে, তার আরও 10 বছর পিছিয়ে গেলে দুরন্ত এক্সপ্রেসের নাম উঠবে। কিন্তু কয়েকটা ট্রেন আসলেই তো সার্বিক সমাধান হয় না। এই সার্বিক সমাধান করতে গেলে একটা ওয়েল প্ল্যান ভাবনা চিন্তা লাগে, যে ওয়েল প্ল্যান ভাবনা চিন্তা হয়নি বলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আজকে একটা মানুষকে যদি তুমি 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করাও, তার জায়গায় যদি 3 জনের জায়গায় একজনকে সে কাজটা করো, তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট তো হওয়াটাই স্বাভাবিক, তাকে দোষ দিয়ে লাভ নেই। এটা একটা প্ল্যানিং এর প্রবলেম। এই প্ল্যানিং এর প্রবলেমটা হচ্ছে, তার কারণ হচ্ছে এটাই যে সরকার বা শাসক যারা রয়েছে, যারা এই দায়িত্বে রয়েছে, তারা যদি বুঝতে না পারে যে কোথায় কত টাকা আমায় ইনভেস্ট করতে হয়, আমার দেশের মানুষকে আমার তো পরিষেবা দেওয়াটা প্রথম এজেন্ডা হওয়া উচিত। আমি এইখানে পয়সা খরচ করব না, আমি অন্য জায়গায় পয়সা খরচ করব। কোনটা এটা আগে প্রায়োরিটাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি সুপারফাস্ট ট্রেন আনতে পারছি কিন্তু সুরক্ষাটাই দিতে পারছি। আমি বলছি সুপারফাস্ট ট্রেন কজন অ্যাভেল করতে পারছে আজকে? বন্দে ভারতের পয়সা যা টিকিটের দাম সেটা কজন অ্যাভেল করতে পারে? কিন্তু সাধারণ যে ট্রেনগুলো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত, সেইগুলোর কি অবস্থা? যদি শিয়ালদাস ট্রেন চলে যায়, হাওড়া ট্রেন চলে যায়, বেশি দূর যেতে হবে না। রেল ট্রেনগুলোর কি অবস্থা? ট্রেনগুলো দীর্ঘদিন ধরে মেনটেন্যান্স হয় না, একটা নতুন রেক নিয়ে আসলেই সবকিছু সমাধান হয়ে যায় না। এগুলো মনে হয় গাফিলতির জায়গা। এখন আমি বলছি এখানে মুখ্যমন্ত্রী এক কথা বলবে, টিটাগড়ের কাছে লাইনে ফাটল ছিল দীর্ঘ সময়, সেখানে জানো তো কদিন আগে একজন ছেলে মারা গেছে টিটাগড়ে, একটা ছেলে। সাধারণ মানুষের এই ভোগান্তির কথা নিত্যদিনের, এই আমি বলছি এখানে রাজ্য সরকার শেষ হবে না খুব স্বাভাবিকভাবেই। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সংলাপ থেকে একটা সম্পূর্ণ জায়গা আনতে হবে, যায় সেটা তার দুঃখটা কেউ বোঝে না। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন বাংলা বলছোতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। একদিকে যেমন ভয়াবহ এই রেল দুর্ঘটনা নিয়ে, রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, অবশ্যই তদন্তের দিকে তো তাকিয়ে থাকতেই হবে। শুধুমাত্র দুর্ঘটনা ঘটলে তা নিয়ে আলোচনা নয়, তার বিশ্লেষণ আগামী সময় নিশ্চয়ই সামনে আসবে। তদন্ত সাপেক্ষ যখন, নিশ্চয়ই আগামী সময়ে সেই কারণ সামনে আসবে। কিন্তু কারণ খুঁজতে দিল্লি থেকে বিশেষ প্রতিনিধি দল বাংলায় এসেছেন, অর্থাৎ বিজেপির সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের উল্লেখ করছি, যারা এখানে উত্তরবঙ্গে গিয়েছিলেন, সন্দেশখালী, সরবেরিয়া, এবং রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে মণিপুরের যোগ পেয়েছেন বিপ্লবতে। এবং শুধু তাই নয়, রেখা পাত্রর সঙ্গে তারা কথা বলেছেন, সন্দেশখালীতে গিয়ে তারা এলাকা ঘুরে দেখেছেন, উত্তরবঙ্গে গিয়েছিলেন। যদিও যারা আহত বা যারা ক্ষতিগ্রস্ত, সেরকম কারোর সঙ্গে তাদেরকে ক্যামেরায় অন্তত কথা বলতে দেখা যায়নি বলে স্থানীয়দের অভিযোগ। আর সেই অভিযোগ থেকেই হয়তো আজকে দক্ষিণ 24 পরগনায় যখন তারা যান, আমতলায় বিজেপির গোষ্ঠী কোন্দলের সামনেই তাদেরকে পড়তে হয়, সেখানে তুলকালাম অবস্থা হয়ে যায়। আরো বিস্তারিত ভালো মণিকাঞ্চন বাবু বলতে পারবেন, কতটা এখন পরিস্থিতি কোন্দলের মধ্যেই রয়েছে, নাকি আপনাদের এই যে গাড়ি আটকে প্রতিনিধি দলকে বিক্ষোভ দেখানো বাংলা বিজেপির মুখটা পড়লো? দেখুন, মুখ পুড়েছে বাঙালির, আপামর বাঙালি হিসাবে আমাদের মুখ পুড়েছে। সারা ভারতবর্ষে ভোট হয়েছে, কোনো জায়গায় এরকম ভোট পরবর্তী হিংসা নেই। আমাদের অনেক জায়গায়, উত্তরপ্রদেশের ঘটনায় ধরে রাখুন না, যে আমাদের এত সরকার রয়েছে, সেখানে আমাদের অনেক সিট কমে গেছে, কিন্তু তা বলে কোনো এরকম ভোট পরবর্তী হিংসার খবর আপনারা দেখাতে পারবেন না। কোথাও হয়নি, কংগ্রেসের সাথে বলুন কোথাও হয়নি। শুধু পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসা একটা যেন ক্যারেক্টার হয়েছে। এতে কার মুখ পুড়েছে? আপামর বাঙালি হিসাবে যারা আমরা বাইরে যাই তাদের বলে যে তোমাদের বাংলায় তো শুধু রাজনীতিই হয়, সুতরাং মুখ তাদের পুড়েছে, নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা রয়েছে, আপনারা যে বারবার হাইলাইট করছেন, এখানে কোনো বিক্ষোভ নেই। দেখুন কোন জায়গাটা, কোন অঞ্চল এটা। আমাদের রাজকুমার পদবি অনুযায়ী দলের বড় পদ পেয়েছেন, সেই তার অঞ্চল যেখানে 7 লাখ ভোটে জিতেছে। এনারা কথায় কথায় অনিল বোসের কথা বলতে অনিল বোসকেও হার মানিয়ে দিয়েছে। তার এলাকায় হয়েছে, এত অত্যাচার হয়েছে যে পার্টি অফিসে সবাই থাকতে পারেনি। যাদের যতজন বিক্ষুব্ধ মানে অত্যাচারিত হয়েছে, তারা সবাই পার্টি অফিসে থাকতে পারেনি। তো সুতরাং পার্টি অফিসে যারা থাকতে পারেনি, তারা বাইরে ছিল, তাদেরকে বলে তারা হয়তো বলেছে যে আমরাও যে আমাদের সাথেও কথা বলুন। এখানে বিক্ষুব্ধতার কোনো ব্যাপার নেই। আমরা কি দেখছি যে একটা জায়গায় যদি অত্যাচার হয়, মানুষ কোথায় যাবে? পুলিশের কাছে যাবে। পুলিশ মুখের উপর বলে দিচ্ছে তৃণমূল নেতার কাছে যান, যখন তারা বলছে না তৃণমূল নেতার কাছে। শুধু পুলিশের ভরসায় হয়নি, সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, এবং বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন রেখে দেওয়ার এই সিদ্ধান্ত, এটার পেছনের কারণটা কি আপনারা এখনো বুঝতে পারছেন? আচ্ছা, আবার বলি
যে আমরা নয় রাজনীতি করছি, আমি না রাজনীতি করছি, এখানে সবাই আচ্ছা রাজনীতিবিদ। কে এখানে রাজনীতি করছে না? আমি আপনারা আমি বলছি, তিনজনই রাজনৈতিক আচ্ছা দলের প্রতিনিধি। আমাকে বলছি ভোটে আপনি রাজনীতি করছেন দিয়েছিলেন, এই চারজনের অবশ্যই সেটা রাজনীতির না বিষয়। আমরা চারজনের মধ্যে আমরা তিনজনের রাজনীতিবিদ, আপনি রাজনীতি করেন না। আপনার কাছে ডিটেলস আছে যে কোথায় কত সংখ্যক সেন্ট্রাল বাহিনী আছে, বা আমার কথা যদি এই পুলিশ না শোনে, রাজ্য প্রশাসন না শোনে, আমি সেন্ট্রালের এই ফোর্সের কাছে গিয়ে কমপ্লেন করব? আপনার কাছে আছে ডিটেলস, মিডিয়ার কাছে নেই। সুতরাং সেন্ট্রাল ফোর্স আছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগানো হচ্ছে না। আজকে চিফ সেক্রেটারি, তার কি ভূমিকা রয়েছে? তার কোনো ভূমিকা নেই, কারণ চিফ সেক্রেটারি জানে যে তাকে যা এই জন্য ভারতীয় লাস্ট লাইন বলে শেষ হবে প্লিজ। না আমাদের দাবি যে একটা হেল্পলাইন নাম্বার জারি করা হোক চিফ সেক্রেটারি তরফ থেকে, যেখানে সেন্ট্রাল ফোর্সকে গিয়ে আমরা জানাতে পারবো যে এখানে পুলিশ কথা শোনে না। আচ্ছা, আপনি একটা নিজেদের ব্যর্থতাকে স্বীকার করতে পারবেন? এই যে ভাইপোর কথা দিয়ে আপনি শুরু করলেন, তার বিরুদ্ধে চুরি দুর্নীতি এত প্রচার করার পরও সেখানে বিজেপির গোষ্ঠীকন্দল সামনে এলো। আমি বারবার বলছি গোষ্ঠীকন্দল নয়, এটা আমায় করে বিক্ষোভ, এটা কোশ্চেনটা আমায় করেছে। আসলে বিজেপির পরিস্থিতিটা কি জানেন তো, যতবার নির্বাচন হবে ততবার হারবে, আর ততবারই ওই কেন্দ্রীয় টিমের নামে ওদের রাজনীতি করার জন্য কিছু লোক আসবে, তারা নমস্কার নেবে, নিয়ে আবার প্লেন ধরে চলে যাবে, আবার কোনোদিনই আর আসবে না, আবার যখন হারবে তখন আবার আসবে। এটাই হলো বিজেপির ট্যাকটিক্স। আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, আপনি যে ছবিটা দেখাচ্ছেন তাতে দেখা যাচ্ছে বিজেপি দলের মধ্যে মারামারি হচ্ছে। এবার সেটাকে উনি আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকার মতো উনি বলছেন এটা কোনো কোন্দল নয়, এটা একদল কথা বলতে গেছিল, একদল কথা বলতে পারেনি, তার নাকি ঝগড়া। তো আমরা তো বিজেপি পার্টির মানে কটা কোন্দলের কথা বলবো। সুকান্ত প্রেসিডেন্ট ছিল, সুকান্ত মজুমদারের ছবিতে জুতো দিয়ে মারছে মুরলীধর সেনে, সেই ছবি আপনারা টেলিভিশনে দেখেছেন, আমরা তো স্পটে ছিলাম না। পরবর্তীকালে দিলীপ ঘোষ নানান কথা পার্টির সম্বন্ধে বলেছেন, তথাগত রায় বলেছেন কামিনী কাঞ্চনের কথা, দিলীপ ঘোষ বলেছেন আমাকে শিফট করিয়ে নিয়েছে, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে এখন আসলে হেরে গেলে মানুষ পরাজিত আর্তনাদ করে, তো ওনারা এখন আর্তনাদ করে বলতে চাইছেন যে আমরা মানুষের সমর্থন পেয়েছি, দেখুন আমাদের কিছু হয়নি। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষর ওপর বেশি ভোট পেয়েছেন, এবং সেখানে আপনারা 1 লক্ষ আধা সামরিক বাহিনী এনেছিলেন, 7 দফায় ভোট হয়েছিল, প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করেছিলেন, অমিত শাহ থেকে শুরু করে সবাই এসেছিলেন, তারপরেও তো এই পরাজয়, শোচনীয় পরাজয়ের পরে এখন আর নতুন করে বলার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। আমি শুভজিতের কাছে আসছি। এক তো হচ্ছে এই দলীয় বিবাদ বা গোষ্ঠীকন্দল যেটাই বলি, রাজ্যে এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আশাটা, এটাতে কোনো কি ভোট পরবর্তী সন্ত্রাসের হিসেব বা দলের মধ্যে কোনো আত্মসমালোচনার লাভ হয়? দেখো, একটা রাজনৈতিক দল সে দেশের সরকারের রয়েছে, তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে তারা দাবি করছে, এবং সেখানে যদি তাদের নেতৃত্ব আসতে চায় বা আসে, সেটা আসতেই পারে। এটা একটা গণতান্ত্রিক দেশ, যে যেখানে ইচ্ছা যেতে পারে। আজকে আমাদের দলের যদি প্রতিনিধি দল চায় তারা অন্য রাজ্যে যেতে পারে, যেখানে আমরা সন্দেশখালী ইস্যুকে কি তোমরা এখনো মান্যতা দিচ্ছ? আমি বলছি হ্যাঁ, মানে মান্যতা দেব না, মানে সন্দেশখালীতে কিছু হয়নি এটা আপনি বলছেন? না, আমি বলছি না, আমি জিজ্ঞেস করছি মানে এটা কি কিছু হয়নি? তাহলে সন্দেশখালীতে 2-1টা বিষয় উঠে এসছে, মানে এই নয় যে বিজেপি, মানে একটা ন্যারেটিভ যেমন উঠে এসছে যে বিজেপি এটাকে করিয়েছে, আর একটা ন্যারেটিভ উঠে এসছে যে সত্যিকারের ঘটনা ঘটেছে। মানে জনতার ভোট সামনে আসার পরও এই কথাই না, আমি বলছি তাহলে তো আমরা তো 7 বার এই রাজ্যে ক্ষমতায় ছিলাম, 7টা নির্বাচন জিতেছি, তাহলে আমাদের ব্যাপারে যে কথাগুলো বলা হয় তাহলে সেগুলো সব তাহলে মিথ্যে? মানে আমি তোকে কাছে ধরে নিচ্ছি যে তৃণমূল যে কথাগুলো বলে সাইবাড়ি থেকে একাধিক ঘটনা, তাহলে সে সব মিথ্যে। তাহলে কারণ আমরা তো 7 বার এই রাজ্যে ক্ষমতায় থেকেছি, 7টা নির্বাচন জিতেছি, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, একাধিক নির্বাচন। ও নির্বাচনের মানে ওই রেকর্ড পার করতে এখন অনেক দেরি আছে। করতেই পারে, নাও করতে পারে, সেটা অন্য বিষয়। দেখুন, নির্বাচনে জিতলেই তো সমস্ত, যদি কিছু গন্ডগোল হয়ে থাকে সেটা যে হয়নি এটা প্রমাণিত হয় না। আমি আবারও বলছি, আমার এখানে কথা অন্য নিয়ে আলোচনা হচ্ছিল যে বিজেপির কেন্দ্রীয় টিম এসছে, সেই টিমের সামনে বিজেপি কি বিক্ষোভ দেখিয়েছে না। দেখুন, বিজেপির পার্টির বিষয়ে তারা বিক্ষোভ দেখাবে কি দেখাবে না, কিন্তু এটা তো ঠিক যে বিজেপির যে টিম এসছে, এই টিমের মধ্যে আমি দেখলাম একজনের নাম বিপ্লব দেব। আর এই বিপ্লব দেবকে আমি দেখেছি 2018 সালে যখন ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়ে বিজেপি সরকার আসছে, তার পরবর্তীকালে ওখানকার মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। ওখানে আমরা দেখেছি যে সিপিএম এর রাজ্য কমিটি অফিস, রাজ্য দপ্তরে হামলা হয়েছে।
মানে অন্তত এই চিত্র আমি বাংলায় বা অন্য রাজ্যে দেখিনি যে সিপিএম এর রাজ্য অফিসে হামলা হচ্ছে। এমনকি এরকম ভিডিও ফুটেজ তোমাদের মতো টেলিভিশন মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে পার্টি অফিসে একেবারে তেড়ে এসে ভাঙচুর করছে এবং পুলিশ নিষ্ক্রিয়। আমার কথা, যদি এখানে কথা হয় যে ডেমোক্রেসি ইন ক্রাইসিস, ডেমোক্রেসি ইজ ইন ক্রাইসিস, সেটা হতেই পারে। আমি আবারও বলছি যে ডায়মন্ড হারবারে এই ঘটনাগুলো ঘটেছে এবং ঘটছে। আমি আজও ডায়মন্ড হারবারের একটা অঞ্চল বিষ্ণুপুর দিয়ে যাচ্ছিলাম, আমি দেখিনি কোথাও সেন্ট্রাল ফোর্স, আমি দেখিনি যে কথা বলছে নাকি ওখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, খুব ঘেরাটপে রাখা হয়েছে, এরকম দেখিনি। কিন্তু আমি আবারও বলছি ডেমোক্রেসি ইন ক্রাইসিসটা সেটা কে বিচার করবে? যে নিজের রাজ্যে ডেমোক্রেসিটাকে ক্রাইসিসে তুলে দিয়েছে, সে ডেমোক্রেসি ক্রাইসিসটাকে রিস্টোর করবে? এটা হতে পারে। বিচার করার বিষয়তে আমি বৈষ্ণবদার কাছে একবার আসছি। আজকে একটা ছবি আমি দেখাতে চাইবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে অনন্ত মহারাজ তার সঙ্গে দেখা করছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের যে ছবি সামনে আসছে তা কি একটা নতুন দিক নির্দেশ করছে? আমি একটু বৈষ্ণবদার একটা প্রশ্ন করি। এই যে অনন্ত মহারাজকে দেখছেন না, অনন্ত মহারাজ কিন্তু দীর্ঘদিন ধরে বাংলা ভাগ করার কথা বলেছে। আমরা যারা বাংলার পক্ষে, যারা চাই বাংলাটা অটুট থাক, তারা বলেছি অনন্ত মহারাজরা হচ্ছে আসলে সেটাই শুনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেও একসময় অনন্ত মহারাজের বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে উনি কি এটাকে প্রশ্রয় দেন যিনি রাজ্য ভাগের পক্ষে? প্রথমত এটা ভগবানের মন্দির, মদন মোহন মন্দির, কুচবিহার শহরে, এখানে আমিও গেছি। তো সেখানে মুখ্যমন্ত্রী গেছেন ভগবানের পুজো দিতে। এবার অনন্ত মহারাজ নিজের মুখেই বলছেন যে এটা সৌজন্য সাক্ষাৎকার, আর বিজেপি ওনাকে রাজ্যসভার সাংসদ করেছিল। তাতে আপনাদের হঠাৎ করে বামপা বা সিপিএম এর এইটা মনে হলো কেন যে আমরা কোনো জায়গায়, আমরা তো পশ্চিমবাংলায় সারা বাংলাকে, যাতে এটা তো বারবার ভাগ করার কথা, তো বিজেপি উত্তরবঙ্গকে ভাগ করার কথা বলেছে। ওরা জন বার্লা যখন ছিল ওখানকার এমপি, তিনি বলেছেন। এইটুকু বলতে পারি যে বিজেপির প্রতি কুচবিহারের মানুষের যে সমর্থন সেটা শেষ হয়ে গেছে। উত্তরবঙ্গেও বিজেপি সিনক্রোনাইজ করছে। দক্ষিণবঙ্গে আপনি ফলাফলে দেখে নেবেন, বুথভিত্তিক ফলাফলও আমার কাছে আছে। সারা রাজ্যে বিজেপি ক্রমশ ইরোশান হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো সেইভাবে যদি বিজেপির জনভিত্তি চলে যায় তো বিজেপির থেকে লোক আস্তে আস্তে সরে যাবে, এটাই তো ঘটনা। এর মধ্যে তো কোনো কিছু আমি মনিকাঞ্জন বাবু, উত্তরবঙ্গে 7 বা এই 6:1 এবারের এই ফলাফলটা, মানে স্পেশালি কোচবিহার, এই ছবিটা সামনে আসার পর কি ভরাডুবির কারণটা বেরিয়ে আসছে? আসল সত্যিটা কি এটাই? দেখুন, বিষয় যেটা হচ্ছে উত্তরবঙ্গে খুব খারাপ রেজাল্ট করেছে বিজেপি, এটাই বলতে চাইছে? না, কোচবিহার সিটটা চলে যাওয়ার কারণটা কি? কোচবিহার সিটটা চলে যাওয়ার, আচ্ছা, সেই জন্য। এবারে আমি বৈষ্ণবদার আগের প্রশ্নের উত্তরে একটু বিক্ষুব্ধ নিয়ে অনেকক্ষণ কথা বললেন, কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের টিকিট পায়নি বলে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি ইট মরেছিলেন তিনি এখন রাজ্যের বড় পদে বড় মন্ত্রী হয়েছেন। সুতরাং তারা যেন এই বিজেপির বিষয়ে কথা না বললে মনে হয় তাদের সম্মানের জন্য ভালো হবে, নাম্বার 1। নাম্বার 2, যে দেখুন, রাজনীতিতে সাধারণ মানুষরা বলে থাকে শিক্ষিত মানুষ, বিখ্যাত মানুষের আনার দরকার রয়েছে। তো সেই হিসাবে অনন্ত মহারাজকে সবাই চেনে। আমরা ভারতবর্ষের আইন প্রণয়ন, আইন তৈরি করার যে বড় কার্যালয় আপার হাউস, এই আপার হাউসে আমরা তাকে প্রার্থী করেছি, তাকে সম্মান জানিয়েছি। এবার তিনি সেই সম্মান কতটা রাখবেন না রাখবেন সেটা আপ টু ইউ। এর আগে আমরা দেখেছি একজন গায়ক আমরা এনেছিলাম, তাকে আমরা এমপি করেছে, যে ভারত বাংলার জনগণ ভোট দিয়েছে, সে নাকি এখানে গুরুত্ব পায় না। আর এখন দেখুন তৃণমূলে গিয়ে সে 3 নম্বর চেয়ারেও জায়গা পায় না। তো সুতরাং আমাদের কাজ সমাজের সব স্তরের মানুষকে ডেকে আনা। রেখাপাত্রের মতো মহিলাকেও আমরা এমপির সিট দিয়েছি। আপনি দেখুন একজন রাজমিস্ত্রি মহিলাকেও আমরা এমএলএ করেছি, আবার অনন্ত মহারাজকেও করেছি। এবার কে যায়, উনি অনন্ত মহারাজ অনেক বড় ব্যক্তি, বড় ব্যক্তিরা এরকম মহুয়া মৈত্রের চরিত্র হনন করতেও আপনাদেরকে দেখা গিয়েছে। চরিত্র হনন সেটা দেখুন বিচারাধীন আছে, এখনো ক্লিয়ার হয়নি। তো আপনি চরিত্র হনন করছে কি, যেটা ফ্যাক্ট হয়েছে, চরিত্র হনন করা বিষয়টা আলাদা। উনি নিয়েছেন, টাকা নিয়েছেন, সোনা গয়না উপহার নিয়েছেন, তার বদলে লোকসভায় প্রশ্ন করেছে। এখানে চরিত্র মানুষের রায় এক লাস্ট বলে নি, শুভজিতের কথাটাই বলে 21শে জুলাইয়ের পর তৃণমূল কংগ্রেস বারবার হেরেছিল, তাহলে 21শে জুলাইটা সিপিএম বামফ্রন্ট তখন ঠিক করেছিল আপনার যুক্তি অনুযায়ী। 21শে জুলাই পুলিশের অত্যাচারের পরেও টিএমসি জিতেছে। এখনই বিরতি নিয়ে সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমরা বিরতিতে যাওয়ার আগে অবশ্যই রাজ্যে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল তাদের আশা
এবং খুব স্বাভাবিকভাবে তাদের এই বিক্ষোভের মুখে পড়া বঙ্গ বিজেপি নিজেদের অস্বস্তি কোথায় ঢাকবে, কিভাবে ঢাকবে, বড় প্রশ্ন এটাই। মণিকাঞ্জন বাবু, আরো কি কোনো বৈঠক হচ্ছে যাতে এক নেতা থাকবে আর এক নেতা থাকবে না, তিনি উত্তরবঙ্গে চলে যাবেন আর তার ফলাফল আমরা সামনে দেখতে পারবো? বাই ইলেকশনের সামনে আসছে। কিন্তু দেখুন, দল বদলটা কিন্তু ভারতীয় জনতা পার্টি আনেনি। দল বদলের জন্য যে আইন, সেই আইন কিন্তু 1985 সালে আনা হয়েছিল। সুতরাং দল বদলটা রাজনীতির পার্ট, এটা নিয়ে কেউ বললে হবে না। হ্যাঁ, বামফ্রন্ট বলতে পারে যে আমরা তো দল বদল করি না। আজকে যদি আমরা ধরেই নিই, মমতা ব্যানার্জিকে যদি আমরা বলি যে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে, আরে সিপিএমও তো সিপিআই ভেঙেই তৈরি হয়েছে। জ্যোতি বসু কি জিরো থেকে শুরু করে একটা দল তৈরি করেছে? সুতরাং দল বদলটা ভারতবর্ষের বা রাজনীতির একটা পার্ট, সারা ভারত গণতান্ত্রিক পদ্ধতিতে যারা চলে। কিন্তু এখানে দেখতে হবে যে কার আমি স্বার্থ কতটুকু, যে আমি দল বদল করছি কিসের জন্য। আজকে খুব স্বাধীনভাবে বলতে গেলে যদি পার্টি ব্যানার সরিয়ে রাখি, দল বদলরাও কিন্তু মানুষও পছন্দ করছে না এখন যা অবস্থা রয়েছে। আজকে এখানে, কালকে সেখানে। আজকে দেখুন নীতির পরিবর্তন দেখুন, আমার দল থেকে যে 3 জন গিয়েছিল টিএমসিতে, সেই 3 জন কিন্তু রেজিগনেশন দিয়ে গেছে। তাপস রায় টিএমসি থেকে এসেছে, রেজিগনেশন, কিন্তু বাকিগুলো তো রেজিগনেশন দেয়নি। আজকে তাহলে তো একসাথে ইলেকশন হয়ে যেত যদি সেরকম হতো। সুতরাং তাদেরকে নিয়েছে, কিন্তু দল বদল করে যাওয়ার ফলে একটা ইনসিডেন্টই হবে মনে হয় সারা পশ্চিমবঙ্গে, যাতে আমরা টিকিট দিয়েছি। কিন্তু যারা বিজেপি থেকে টিএমসিতে গিয়েছিল এইবার লোকসভায়, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। টিএমসি যারা বলছে আমরা বিরাট জনসমর্থন নিয়ে যেতেছি, আমাদের প্রচুর কার্যকর্তা। দল বদলানো আর দ্বিতীয় হচ্ছে পরিবারবাদ, না যেটা আপনারা বিরোধিতা করেন, কিন্তু আপনাদের শেকড়ের মধ্যে থেকেই সবথেকে বেশি কিছু ক্ষেত্রে আমি আসছি। কিন্তু যারা বিজেপি থেকে যে ক্যান্ডিডেটগুলো টিএমসিতে গিয়েছিল, যাদের জনগণ প্রত্যাখ্যান করেছে, তৃণমূল বৈষ্ণবদার আমার পরেই বলবেন আমাদের কার্যকর্তার অভাব নেই, নেতার অভাব নেই। কার্যকর্তা তো থাকে না, তৃণমূলের সব নেতার অভাব নেই। তারা সেই নেতা যাদের এই কদিন আগে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাদেরকেই প্রার্থী করতে হলো। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা যারা দল বদল করেছে তাদের কিন্তু আমরা প্রার্থী করিনি। যারা লোকসভা ভোটে হেরে গেছে তাদের কিন্তু আমরা প্রার্থী করিনি। এটা কিন্তু ভাবনার বিষয়, চিন্তার বিষয়। তো দল বদলটা কাঙ্ক্ষিত নয়। কাদের জন্য ভাবনা? না, আমাদের জন্য ভাবনা কি? কাদের জন্য ভাবনা? আমি জানি না। মানিকতলায় যাকে প্রার্থী করেছে সে হেরে গেছিল, তারপরে মামলা করেছিল, মামলা করার পর তাকেই আবার, সে তো অন্য দল থেকে আসেনি। আমি তো বলছি দল বদল। এবার আমি প্রথমত আমাদের দলে কাকে আমরা প্রার্থী করব সেটা তো বিজেপি ঠিক করে দেবে না। এক্স্যাক্টলি, এবার আমরা এখনই বলবো এই সব ঠিক করে দেবো, আমরাই ঠিক করব। দ্বিতীয়ত ওনারা একবার, দুবার, 3বার অর্জুন সিং দল পাল্টানোর পর ওনারা ব্যারাকপুরের প্রার্থী করেছিলেন। এবার কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। তো আমাদের কথা হলো যে ওদের জনসমর্থন কমে গেছে, এটা আজকের তারিখে দাঁড়িয়ে ওদের স্বীকার করতেই হবে। 22টা সিট থেকে তৃণমূল 29টা পেয়েছে, আর 18 থেকে 12টায় চলে এসছে। জনসমর্থন, জনভিত্তি কমেছে, এটা স্বীকার করতে হবে। তারপরে এই উপনির্বাচনে দেখবেন আপনি ফলাফল মিলিয়ে দেবেন। 10ই জুলাই তো নির্বাচন, নিশ্চিতভাবে তারপরে ফলাফল গোনা হবে, আপনারা মিলিয়ে দেবেন। আমি বলছি যে বিজেপি যতবার ভোট হবে ততবারই পরাজিত হবে, আর ততবার পরাজিত হওয়ার পর এই ধরনের কথা বলবে, আর কেন্দ্রীয় টিম আসবে, তারপর আবার কেন্দ্রীয় টিম চলে যাবে, আবার পরে যখন হারবে তখন আসবে। শুভজিৎ, দেখো দল বদলার নিয়ে তো অনেক কথা উঠলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার বিরোধী হয়ে বলবো যে কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া বা তৃণমূল তৈরি করা এটাকে দল বদলানো বলে আমি অন্তত মনে করি না। তার কারণ নীতি নির্দিষ্ট থাকে তো একটা, মানে একটা দলে বামপন্থী নীতি থাকে, কারোর দক্ষিণপন্থী নীতি থাকে, কারো অন্য ধরনের নীতি থাকে। একটা লোক যদি বামপন্থী রাজনীতি থেকে দক্ষিণপন্থী রাজনীতি চলে যায় বা অন্য কোনো রাজনীতি চলে যায়, তাহলে এটাকে দল বদলাতে বলে। কিন্তু ধরুন এই যে সিপিআই বা সিপিএম কথা উঠে এলো না, আমি এটা অন্য কারণে বলছি, ক্ল্যারিফাই করাটা দরকার আছে। কারণ সিপিআই এবং সিপিএম এর যে মতাদর্শগত যে ভাবনা, যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা অনেকখানি এক। এবার তাদের মূল্যায়ন, তাহলে এটা দলবদলই নয়, দক্ষিণপন্থী থেকে দক্ষিণপন্থীতে আসছে। শুভজিৎ তাহলে সেই নীতি প্রশ্নেই তাহলে তোমাদের ইন্ডিয়া জোটে থাকাটা উচিত ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে সিপিআইএম এবং সিপিআই এর যে পলিটিক্যাল স্প্লিট, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেন, পড়াশোনা করেন, তারা জানে যে কি কারণে কি। আমি বুঝতে পেরেছি, যদিও প্রশ্নটা দলবদল নিয়ে ছিল না,
কোন দলটাকে ঢাকার জন্য দল বদল এই শব্দটাকে ব্যবহার করেছিলেন। আমি বলছি যাই যে হোক, দল বদলের যাই হোক, রাজনীতিকে সমর্থন করা উচিত নয়। মানুষ এটা নিয়ে আরেকদিন আমরা নিশ্চয়ই বসবো আলোচনাতে। আপাতত ধন্যবাদ তিনজনকেই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ টেলিভিশনের ওপারে আমাদের সঙ্গে ছিলেন। বাংলা বলছে আপাতত এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।